পুরনো আলু এখনো ৭০ টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না শীতকালীন সবজির দাম। দেশের সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, মন্তব্য বিএনপি নেতাদের। ফ্যাসিবাদের অনুসারীদের প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের। নবগঠিত নির্বাচন কমিশনের সামনে সুষ্ঠু নির্বাচন আয়োজন সহ পাহাড় সম চ্যালেঞ্জ, দায়িত্ব পালনে সক্ষম হবেন আশা সংশ্লিষ্টদের। শুক্রবারেও রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, জুরাইনে সড়ক ও রেলপথ আটকে মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। দেশে বিশ্বমানের একটিও ব্যাংক নেই বলেছেন অর্থ উপদেষ্টা। ব্যবস্থা না নিলে লুটপাট, খেলাপি ঋণের ঘটনা ফিরে আসবে, আশঙ্কা সানেমের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। এখনো অস্থির আলুর বাজার। পুরনো আলু ৭০ টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা করে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে ১০০-র বেশি। এদিকে বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। মাছও সাধারণের নাগালের বাইরে। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। মৌসুমের এই সময়ে বাজারে নতুন আলু আসতে থাকায় প্রতি বছরই কমতে শুরু করে পুরনো আলুর দাম, কিন্তু এবার ব্যতিক্রম। চলতি বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সাধারণের খাদ্য তালিকার অত্যাবশ্যক এই উপাদানটি। ৭০ টাকা কেজি করে আলু নিতে আসি ভাই, অনেক বেশি আলুর দাম। যে পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে কমতেছে, পারে নাই, কিন্তু আলুর দামই মারাত্মক। আলুর দাম ৭০ টাকা কেজি, পেঁয়াজ ১২০ টাকা কেজি। আপনি যখন ৫০০ টাকা বাজারে নিয়ে এলে আলু আর পেঁয়াজে কিনে এলে আর বাদ বাকি টাকা আমরা ঘরে কিনে নিব। বাজারে শীতকালীন সবজিরও কমতি নেই। সব ধরনের সবজির রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দু একটি বাদে বেশিরভাগেরই দাম ৮০ টাকার উপরে। যদিও অ্যাভেলেবেল সবকিছু, কিন্তু সেইভাবে কমে নাই এখনো দাম। আগের তুলনায় একটু কম, বাট অত কমে নাই। সিম বেচতে মনে করেন ৮০ টাকা কেজি, বরবটি বেচতে ৮০ টাকা কেজি, ভেন্ডি ৬০ টাকা কেজি, শসা ৮০ টাকা কেজি, তারপরে আপনার উস্তা বেচতেছি ৮০ টাকা কেজি। দাম কমতেছে না, আমদানি যথেষ্ট। শীতকালীন সবজি যথেষ্ট পরিমাণে বাজারে দেখা যায়। মাছের বাজারেও একই চিত্র। ইলিশ সহ প্রায় সব মাছেরই রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। চিংড়ি মাছ এটা আমরা এখন ৮০০-৯০০ করে চাচ্ছে, এটা আমার বাজেটের ভিতরে নাই। এখন আমার টার্গেট হচ্ছে ১ কেজি নাও, বাধ্য হয়ে আমার আধা কেজি নিতে হচ্ছে। সাধারণ মানুষের হয়তো বা যেটা পছন্দ করে আসবে সেটা নিতে পারবে না, তাকে হয়তো অন্য দিক থেকে কম্প্রোমাইজ করতে আসবে। সরকারের পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ ক্রেতারা। সবকিছুর দামই ঊর্ধ্বগতি। আমরা ভাবছিলাম নতুন যে আসছে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুর দাম একটু কমবে, কিন্তু আসলে আমরা সেরকম পাচ্ছি না। মধ্যবিত্তের কয় সীমার বাইরে এখনো, আর একটু দাম কমলে আমাদের জন্য একটু ভালো হয়। আমাদের আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের অনেক চলতে কষ্ট হচ্ছে। এটাই সব, এটা সবার মুখে, জনগণের সবার মুখে এইটা। কিন্তু সরকারের একটা উচিত যে সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে ফেলা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার ১৭০ আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা। একটু ১০ টাকা কম আছে, ব্রয়লার ১৭০, গত সপ্তাহে হচ্ছে আমরা ১৮০। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসররা দেশের গণতন্ত্রের ক্ষতি করেছে। এখন স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংসের জন্য ওত পেতে আছে, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জরুরি বলে মনে করছেন তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে অস্থিরতার জন্য পতিত স্বৈরাচারের দোসরদের দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেছেন, অধিকারের নামে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে। নির্বাচন দিতে যত দেরি করা হবে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন তারা। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। অতি দ্রুত যত তাড়াতাড়ি আমরা নির্বাচন আনতে পারবো, ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে। আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না। বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের শেখ হাসিনা, তার সহযোগী যারা বিদেশে যারা আছে, তারা ওত পাইতা বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে।
এখন কারাগারের ভিতরে নাকি সালমান এফ রহমান খুব বহাল তবিয়তে আছেন শুনি, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার যে গার্মেন্টস সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে না। শ্রমিক নেতা ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়ে যায়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। সিভিল সোসাইটির সঙ্গে কাজ করেছি, যার একটা বড় অংশ ফ্যাসিবাদের সহযোগী ছিল। পারসিকিউটেড সিভিল সোসাইটি এবং ফ্যাসিস্টদের সহযোগী সিভিল সোসাইটি এই নিয়ে আমরা অবস্থান করেছি, এবং সেটার মধ্যে দিয়েই যখন গুম হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা, এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। আজকে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের জন্য 11টা কমিশন করা হচ্ছে। আমার নিবেদন হচ্ছে যে আপনারা এই কমিশনগুলোর সঙ্গে কিভাবে কাজ করা যায়, কিভাবে আরো বেশি ইনভলভ হওয়া যায়, কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায়, সেটার দিকটা দেখবেন। নবগঠিত ইসি তাদের দায়িত্ব, কর্তব্য, সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আশা প্রকাশ করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও ধারণা করছেন তিনি। তবে জনগণের আস্থা ফেরাতে কতটা সফল হবে তার সময় বলে দেবে বলে মত তার। এদিকে ভোট নিয়ে জন অনাস্থার ধারণা পাল্টানো মানুষের বিশ্বাস, আস্থা অর্জনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন সিইসি AMM নাসিরউদ্দিন। রিপোর্ট করছেন SM ফয়েজ। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবার নিয়োগ পান সাবেক সচিব AMM নাসিরউদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন 4 বেসামরিক ও সামরিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার দুপুরে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে কমিশন। নতুন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দেশের দুঃসময়ে নতুন ইসির সামনে পাহাড়সম দায়িত্ব। নতুন ইসি স্বাধীনভাবে দলমতের ঊর্ধ্ব থেকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে, আশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমানের। চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন এই যে সরকারটা আছে, এই সরকারটা নির্বাচন ম্যানিপুলেট করার কোনো নিয়ত তাদের নাই। সুতরাং এই নির্বাচন কমিশন নিশ্চিতভাবেই ভালো করবে এবং আস্থা ফিরিয়ে আনবে। শ্রেষ্ঠতম নির্বাচন কমিশন দিলেও সরকার যদি সাহায্য না করে হবে না। সো সরকার এবং নির্বাচন কমিশন মিলে কেমন নির্বাচন দেয়, তারা যদি কিছু স্থানীয় সরকার নির্বাচন করেন, সেটার একটা গুরুত্বপূর্ণ প্রজেকশন হতে পারে। এমন একটা নির্বাচন ইনশাআল্লাহ দিব, আমার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে ভবিষ্যতে মানুষ মনে করে, এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। নবনিযুক্ত সিইসি বলছেন, প্রশ্নবিদ্ধ নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কলঙ্কের অবসান ঘটবে, আশা ডাক্তার জাহেদের। সরকার আর নির্বাচন কমিশন একসাথেই রেফারি হতে হয়। এই জন্য দেখবেন আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না, কারণ দলীয় সরকার তো একটা খেলোয়াড়, সে রেফারি না। সো এইখানে যে সরকারটা আছে, এই সরকারটা তো আসলে দলীয় সরকার না,
সুতরাং আমরা নিশ্চিত, আমি আশাও করছি, আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন তার যে রেফারির যে রোল প্লে করার সেটা করবে, কারণ এই সরকারটাও রেফারি। আমরা আসলে তাদের গার্ডস কতটা আছে, তারা কতটা শক্ত আছে, কঠোর আছেন, এই যে শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না, খুবই অ্যাপ্রিসিয়েবল। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে এসেছেন। আমরা সেই সময় আসলে তাদের এই ব্যক্তিত্ব, সততা, তাদের এই গার্ডসটা দেখতে চাইব। পরীক্ষা হবে কিন্তু তখন, আবারও বলছি, জাতীয় নির্বাচন খুবই স্মুথ, খুবই চমৎকার, পার্টিসিপেটরি, স্বচ্ছ নির্বাচন হবে। গায়ে জুড়ে ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছে না, তো এরকম তো দেখতেছেন রেজাল্ট দেখতে। আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক অ্যাজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস, যে এরকম গায়ের জুড়ে ক্ষমতায় থাকলে কি হয়, এটা তো দেখতে পাচ্ছেন ওনারা। ওদের মধ্যে আহ্বান হলো যে আপনারা যেটা চাচ্ছেন সবসময় বলে আসছেন, জনগণকে ওয়াদা দিয়ে আমার ওয়াদা দেওয়ার আগে ওনারাই কিন্তু জাতিকে ওয়াদা দিয়েছেন যে আমরা তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি, আমার সাথে আসো, মিটিংয়ে আসো, মিছিলে আসো, আমরা তোমাদের ভোটের অধিকার চাই, এই কথা তারা বলছেন। তো সুতরাং তাদেরকে বলবো যে আপনারা যে ওয়াদা করে জাতির কাছে করছেন সেটা এখন পালনে যে আমাকে হেল্প করেন। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সহযোগিতার তাগিদ সংশ্লিষ্টদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ বাতিলের দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। জুরাইন এলাকায় সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে সড়কে যান চলাচলের পাশাপাশি বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা পদ্মা সেতু রুটের রেল চলাচল। রিপোর্ট করছেন গালমান শফি। রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে নিতে হাইকোর্টের নির্দেশের পর থেকেই ক্ষুব্ধ এ বাহনের চালকরা। এ ধরনের রিকশা তুলে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও চালানোর অনুমতি বহাল রাখার দাবিতে শুক্রবারও রাস্তায় ছিলেন চালকরা। রাজধানীর জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা সড়কের পাশাপাশি রেলপথে অবস্থান নেন। দুপুরের দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে শুরু হয় বাকবিতণ্ডা। পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। রেলপথ অবরোধের কারণে নারায়ণগঞ্জ ও নকশিকাতা কমিউটার ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলেই তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। বিকেল 3টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর 1 ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়ে মানুষ। সকাল 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসে সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়ী ব্যাংকের মালিক, আবার তিনি জাতীয় সংসদের সদস্য, এমনটি পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায়ও ব্যাংকিং খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা আরও জানান, প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক বেশি ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি হয়নি। ব্যাংকিং খাত নিয়ে গোলাম মইনুল আহসানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। বর্তমানে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 62টি। বাংলাদেশে আকার ও অর্থনৈতিক বিচারে এই সংখ্যা অনেক বেশি। এরপরে সুদের হার ও গ্রাহক সেবায় প্রতিযোগিতার সৃষ্টি হয়নি, বরং 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাত এখন খাতের কিনারে। নগদ টাকার সংকটে এখনো অধিকাংশ ব্যাংক থেকে আমানতকারীরা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না। অর্থ উপদেষ্টা বলছেন, ব্যাংক সংখ্যায় বেড়েছে, সক্ষমতায় বড় হয়নি। পার্শ্ববর্তী দেশে ভারত বিশাল দেশ, তো ইকোনমিও বড়, ওখানে তো এতগুলো ব্যাংক নাই। ওখানে ব্যাংক আছে কয়েকটা, একদম ন্যাশনাল লেভেলের ব্যাংক হলো মাত্র কয়েকটা, আর বেশি হলো ওদের রিজিওনাল ব্যাংক বলে। কিন্তু রিজিওনাল ব্যাংকগুলো কিন্তু অনেক বড়, তাই না?
পাঞ্জাবের যে ব্যাংকটা আছে, ব্যাংক অফ বরোদা, বিশাল ব্যাংক, কারণ ওরা ওই এলাকার কাজ করে এবং ম্যানেজমেন্টটা ইকোনমি অফ স্কেল আছে, তো বড় হলে ব্যাংক হলে আমরা ম্যানেজ করতে পারি, লোকবল আমরা নিয়োগ করতে পারি, সেটা আমাদের করে। এইটা অত্যন্ত ভুল একটা বিষয় হয়েছে এবং রাজনৈতিক বিবেচনা। ক্ষমতায় কেন্দ্রে থাকাদের ব্যাংক মালিক হওয়া সমস্যা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্যাংক যে নিয়েছে সে আবার একটা বড় ব্যবসায়ীর মালিক, আবার সেই ব্যবসায়ীর মালিক আবার জাতীয় সংসদের সদস্য। অতএব এইখানে একটা অদ্ভুত একটা, আমি বলি আনহোলি অ্যালায়েন্স, মানে অত্যন্ত একটা খারাপ একটা দৃষ্টান্ত হয়েছে। তার মানে সংসদে পলিসি নিয়ে আলাপ করবে, সেটা হতে দেবে না। আর ওদের ব্যাংক মালিক, সে তার নিজের ব্যাংক থেকে টাকা নিলে আরেক ব্যাংক থেকে নেবে, আরেকজনকে দেবে। এইটা কিন্তু হয়ে গিয়ে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক। লাইসেন্স দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। ব্যাংকগুলো লোকজন চাইবে হয়তো, কিন্তু আমার সময় যেটা আমরা ইসে করেছিলাম যে ব্যাংক তখনও অনেক অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু তখন আমি আর্গু করেছিলাম একটা জিনিস হলো পলিটিক্যাল মাস্টাররা তো চাইবে ব্যাংক দিতে, তাদের সাথে এঙ্গেজ করা, তাদেরকে বোঝানো। এখন তারা যা বলে তাই যদি শোনেন তবে তো বিপদ। সেই সময় বলেছিল ব্যাংক দাও, ব্যাংক না হলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দাও। তা আমরা বললাম যে যাচাই বাছাই করে দেখছি, সময় নিয়ে বললাম যে এখানে টিপিক্যালি ব্যাংকগুলো দেওয়া ঠিক হবে না। ব্যাংক খাতে অনিয়ম পুরো অর্থনীতিকে ভোগাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। এখনই শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ব্যাংকের অর্থ লুটপাট, শেয়ার কেলেঙ্কারি এবং খেলাপি ঋণের সীমাহীন কারসাজি ঘটনা আবারও ফিরে আসবে, এমন আশঙ্কা করছেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। চিহ্নিত দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের সামাজিকভাবে বয়কটের পরামর্শ দিয়েছেন তিনি। আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে আহ্বান জানিয়েছেন তিনি। ছায়া সংসদের স্পিকার এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতার্কিকরা পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে তিতুমির কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান জানিয়েছেন, আর্থিক খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগে যাদের নাম এসেছে তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দুর্নীতি অপচয় বন্ধে বিদ্যুতের সকল চুক্তি রিভিউ করার পরামর্শ দেন তিনি। ব্যক্তির বিচারের পাশাপাশি কোন প্রক্রিয়ায় দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সেলিম রায়হান। রাজনীতিবিদ এবং আমলাদের সাথে, এবং আমলাদেরও একটা অংশ, তারা একটা জোটবদ্ধভাবে তারা নানা রকমভাবে এই দুর্নীতি এবং আর্থিক খাতের থেকে দুর্নীতির মাধ্যমে টাকা অথবা সম্পদ সৃষ্টি করে তারা সেগুলো দেখা গেছে হয় কিছুটা নিজের দেশে বিনিয়োগ করেছেন, বেশিরভাগ অংশটাই তারা বিদেশে পাচার করেছেন। যতক্ষণ পর্যন্ত সমাজে সে প্রেশার গ্রুপটা না সৃষ্টি হচ্ছে, অথবা যে প্রেশার গ্রুপটা হয়তো আমরা দেখছি যে 5ই আগস্টের পরে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা সাস্টেন করতে না পারি ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু আমার আশঙ্কা হচ্ছে অতীতে আমরা যা দেখেছি তার কোনো না কোনো কিছু ভবিষ্যতে হয়তো তার ফেরত আসার সুযোগ হতে পারে। জীবিত ব্যক্তিকে মৃত বলে হত্যা মামলা দায়েরের ঘটনায় বাদী কুলসুম এবং রুহুল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাদীর দাবি চাকরির প্রলোভন এবং ভয় দেখিয়ে তাকে দিয়ে মিথ্যে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানান, 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে স্বামী নিহত হওয়ার দাবি করে আশুলিয়ায় বেওয়ারিশ লাশের মৃত্যুর সনদ ব্যবহার করে মিথ্যে মামলা করে কুলসুম আক্তার। আর এই কাজে শফিউদ্দিন এবং রুহুল আমিনকে দায়ী করেছেন তিনি। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাকে আদালতে নেন পুলিশ। বাকি 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কক্সবাজার আমাকে নিয়ে গেছিল, বলছে যে তোমার তো স্বামী বের হয়েছে, এখন তুমি যদি না যাও তাহলে তোমার আরো বেশি সমস্যা হবে, আর যদি তুমি কয়েকদিন লুকায় থাকো তাহলে আর কিছু হবে না। পরে এই কথা বলে আমার ফ্যামিলির কাছ থেকে আমাকে নিয়ে এখানে আমাকে 3 দিন আটক রাখে। 27 থেকে 28 লক্ষ টাকা আমরা ওকে পেমেন্ট করি। যা এই টাকাটা কুলসুমকে চিনি না, কিন্তু কুলসুম কখন দেখিও নাই, কিন্তু রুহুল এই টাকাটা আমাদের কাছ থেকে নিছে। ডেথ সার্টিফিকেটটা এই নারী শিশু হাসপাতাল থেকে সংগ্রহ করছিল। এই কারণে হলো এই ডেথ সার্টিফিকেটটা আমি নিয়ে ওই মেয়েকে দিছি, কুলসুম আক্তারকে দিছি। নতুন করে ভোটার তালিকা করে আগামী বছরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের রামনগর সরকারি মাধ্যমিক
প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় তিনি দাবি জানিয়েছেন। দুলো অভিযোগ করেন, দেশ ভালোভাবে চলছে না। ঢাকা শহরে একজন মানুষ সকালে বের হলে যানজটের কারণে বাড়ি ফিরতে হয় রাতে। পুলিশ প্রশাসন থেকে সব জায়গা এখনো স্থবির। অন্তর্বর্তী সরকারের মধ্যে এখনো আওয়ামী লীগের ভূত রয়ে গেছে বলে মন্তব্য করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। পুরনো আলু এখনো 70 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না শীতকালীন সবজির দাম। দেশের সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, মন্তব্য বিএনপি নেতাদের। ফ্যাসিবাদের অনুসারীদের প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের। নবগঠিত নির্বাচন কমিশনের সামনে সুষ্ঠু নির্বাচন আয়োজন সহ পাহাড় সম চ্যালেঞ্জ, দায়িত্ব পালনে সক্ষম হবেন আশা সংশ্লিষ্টদের। শুক্রবারেও রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, জুরাইনের সড়ক ও রেলপথ আটকে মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। দেশে বিশ্বমানের একটি ব্যাংকও নেই বলেছেন অর্থ উপদেষ্টা। ব্যবস্থা না নিলে লুটপাট, খেলাপি ঋণের ঘটনা ফিরে আসবে আশঙ্কা সানিমের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশি নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশি নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।